গ্রহ হোক বা উপগ্রহ কিংবা নক্ষত্র, ব্রহ্মাণ্ডে অগণিত মহাকাশীয় বস্তু আছে যারা সবাই কিন্তু একে অপরের থেকে আলাদা। এই সমস্ত অবজেক্টের মধ্যে একটা বিষয় মিল আছে, আর সেটা হলো এগুলো সবই লিমিটেড। বিশেষভাবে এটা বলা যেতে পারে যে ব্রহ্মাণ্ডে ধ্বংস এবং সৃষ্টির প্রক্রিয়া একটানা চলতে থাকে। ব্রহ্মাণ্ডের যেখানে গ্রহ এবং নক্ষত্রের জন্ম হয় সেই জায়গাটাকে বিজ্ঞানীরা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত করেন। ব্রহ্মাণ্ডে নতুন মহাকাশীয় বস্তুর নির্মাণ প্রক্রিয়া কিভাবে এগোয়, এই প্রশ্নটা সবসময় আধুনিক স্পেস রিসার্চের ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক হিসেবে প্রাধান্য পেয়েছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এই জায়গাটায় আশ্চর্যজনক জিনিসের সন্ধান পেয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ব্যতিক্রমী মহাকাশীয় অনুসন্ধান সম্পর্কে জানাবো যেগুলো রিসার্চাররা সম্প্রতি রেকর্ড করেছেন। প্রারম্ভিক গ্যালাক্সিতে বিস্ময়কর অনুসন্ধান রিসার্চারদের জগতে বিগ ব্যাংয়ের পরে 3 বিলিয়ন বছর ধরে নির্মিত গ্যালাক্সিকে সবথেকে প্রাচীন বলে মনে করা হয়। রিসার্চাররা বিশ্বাস করেন যে এইসব গ্যালাক্সিতে বিশাল মাত্রায় ঠান্ডা হাইড্রোজেন গ্যাসের ভাণ্ডার ছিল, যেটা নতুন নক্ষত্রের নির্মাণের জন্য গ্যালাকটিক ফুয়েল হিসেবে কাজ করেছে। এইভাবে প্রারম্ভিক গ্যালাক্সির অধ্যয়ন বিজ্ঞানীদের ব্রহ্মাণ্ডের সবথেকে পুরনো কিছু জায়গার ফরমেশন প্রসেস সম্পর্কে বুঝতে সাহায্য করে। তাই রিসার্চাররা যখন হাবেল স্পেস টেলিস্কোপ এবং নর্থের অ্যান্ডিস পর্বতে ALM এর সাহায্যে এর মধ্যে প্রারম্ভিক এবং বিশালাকার কিছু গ্যালাক্সিকে ডিটেলসে দেখার জন্য ব্যস্ত ছিলেন, তখন তাদের এমন এক ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেটা তারা কখনোই আশা করেনি। বিজ্ঞানীরা আগে থেকে 6টা বিলুপ্ত হয়ে যাওয়া গ্যালাক্সিকে খুঁজে বার করেছিলেন, যেগুলো পরবর্তী সময়ে আর নতুন নক্ষত্র তৈরি করত না। আগেকার সময়ে বিজ্ঞানীদের ধারণা ছিল যে বিগ ব্যাংয়ের কয়েক বিলিয়ন বছর পরে প্রারম্ভিক গ্যালাক্সিগুলো নক্ষত্রদের তৈরি করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু এটা গ্যালাক্সিগুলোর দ্বারা নক্ষত্র তৈরির জন্য মহাকাশীয় গ্যাস ব্যবহার করার জন্য হয়েছিল। নতুন একটা রিসার্চের অধ্যয়নে রিসার্চাররা একটা যুগান্তকারী উপসংহারে পৌঁছেছেন। যখন ঠান্ডা হাইড্রোজেন গ্যাসের ব্যবহার হচ্ছিল, তখন তার ক্রমাগত হয়ে চলা স্টার ফরমেশনের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছিল না। এই পর্যবেক্ষণটার সময় বিজ্ঞানীরা মিলিমিটার রেঞ্জে হওয়া একটানা এমিশনকে তালিকাভুক্ত করতে সফল হন। সহজভাবে বললে এটা হলো এক প্রকার কসমিক ডাস্ট ট্রায়াল। এইসব পর্যবেক্ষণের কারণে রিসার্চাররা প্রারম্ভিক গ্যালাক্সিতে অবশিষ্ট গ্যাসের মাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ উপসংহারে পৌঁছতে পারেন। এই জায়গাগুলোর ডিটেলস সার্ভে ওই দূরের গ্যালাক্সিগুলোর কেন্দ্রে গভীরভাবে হওয়া প্রক্রিয়াতে একটা অন্তর্দৃষ্টি প্রদান করেছিল। সাধারণত যে সমস্ত গ্যালাক্সির স্টার ফরমেশন নষ্ট হয়ে যায়, সেই সব গ্যালাক্সির ক্ষেত্রে এই ধরনের প্রচেষ্টা ভীষণভাবে কঠিন হয়ে থাকে, কারণ যখনই এইসব গ্যালাক্সি স্টার ফরমেশন বন্ধ করে দেয়, তখন মহাকাশে এই সিস্টেম তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। গভীরভাবে হওয়া পরীক্ষা থেকে এটা জানা যায় যে এই ঠান্ডা হাইড্রোজেন গ্যাস স্টার ফরমেশনের সময় শেষ হয়নি, বরং 6টা পুরনো গ্যালাক্সির গ্যাস ভাণ্ডার অন্য একটা প্রক্রিয়ার কারণে শেষ হয়ে গিয়েছিল। এর জন্য কোন প্রক্রিয়াটা দায়ী ছিল সেটা আমরা ভবিষ্যতে এই বিষয়ে রিসার্চ করলে জানতে পারব। সাধারণত আমরা এটা জানি যে গ্যাসের রহস্যময়ভাবে কমে যাওয়া সরাসরি একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের অ্যাক্টিভিটির সঙ্গে সম্পর্কিত। মহাজাগতিক গোলাবর্ষণ সৌরমণ্ডলের একাধিক পরিচিত গ্রহাণু সে এলাকায় উপস্থিত আছে, যার নাম দেওয়া হয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট। এটা মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির মাঝে উপস্থিত মহাকাশীয় বস্তুর একটা ক্লাস্টার কালেকশন। বর্তমানে আমরা এটা জানি যে কমপক্ষে 6 লক্ষ গ্রহাণু এলাকায় ঘোরাফেরা করে। অতীতে জ্যোতির্বিজ্ঞানীদের এর মধ্যে কিছু গ্রহাণু এত বড় বলে মনে হয়েছিল যে সেগুলো শুরুতে একটা সম্পূর্ণ গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রধান অ্যাস্ট্রয়েড বেল্টে উপস্থিত এখনও পর্যন্ত সবথেকে ভারী অ্যাস্ট্রয়েডটার নাম রাখা হয়েছে ভেস্তা। এটা আনুমানিক 509 কিলোমিটার ডায়ামিটার বিশিষ্ট একটা বিশাল বড় অবজেক্ট, যেটা আমাদের সৌরমণ্ডলের ফরমেশন ফেজ থেকে একটা প্রোটো প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। ঠিক সেইভাবেই যেভাবে আমাদের গ্যালাকটিক প্রতিবেশীর অন্যান্য টেরিস্টেরিয়াল প্ল্যানেটের ক্ষেত্রে দেখা যায়। ছোট ছোট ধুলোকণা জুড়ে ভেস্তার জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে ফরমেশন ফেজের শেষ পর্যায়ে এসে এর মধ্যে বড় বড় গ্রহাণুর প্রভাব পড়েছিল, যার ফলে এটা অধিক বড় হয়ে গিয়েছিল। পাশাপাশি ভেস্তা অত্যাধিক গরম হয়ে গিয়েছিল, যার ফলে শেষের দিকে মহাকাশীয় বস্তুটার পৃষ্ঠে ম্যাগমার মহাসাগরের পাশাপাশি এর ভেতরের অংশে একটা লিকুইড মেটাল কোরের বিকাশ লাভ করেছিল। 1000 বছর পর্যন্ত অনেক গ্যালাকটিক মিসাইল এই গ্রহাণুর উজ্জ্বল উত্তপ্ত পৃষ্ঠে দুর্ঘটনার শিকার হতো। এই মহাজাগতিক গোলাবর্ষণের কারণে এই গ্রহাণুর থেকে আলাদা হয়ে যাওয়া কিছু টুকরো পৃথিবীতে উল্কাপিণ্ড রূপে আশ্রয় পড়ে। রিসার্চাররা পৃথিবীতে পাওয়া ভেস্তা উল্কাপিণ্ডের কেমিক্যাল অ্যানালিসিস করেন। এই পরীক্ষার সময় রিসার্চাররা জানান যে পরবর্তী সময়ের গ্যালাকটিক ইম্প্যাক্ট অ্যাস্ট্রয়েড ক্রাশের গঠন এবং ম্যান্টেলকে অনেকটাই বদলে দিয়েছিল।
এমনকি কোরের ফরমেশনের পরেও নিউক্লিয়েশনের সঙ্গে সঙ্গে জমা হওয়া ভর পরবর্তী সময়ে জুড়ে যাওয়া ভরের তুলনায় অনেক বেশি ছিল। রিসার্চাররা পরীক্ষার পরে এই সিদ্ধান্তে উপনীত হন যে এটা ভেস্তার প্রায় 4.5 বিলিয়ন বছর পুরনো ঘটনা। যদিও বিজ্ঞানীরা আগে ভেবেছিলেন যে ভেস্তাতে এই মহাজাগতিক গোলাবর্ষণ কয়েক কোটি বছর পর তখন হয়েছিল যখন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে কিছু বড় ধরনের ক্যারেটার তৈরি হয়েছিল। তবে এটা শুধুমাত্র ভেস্তার সঙ্গেই সম্পর্কিত নয়। আগে রিসার্চারদের বক্তব্য ছিল যে গ্রহাণু কেবলমাত্র বর্তমান সময়ের অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে এসেছে, কিন্তু এখন আমরা এটা জানি যে সৌরজগৎ থেকে এদের উৎপত্তি হয়েছিল। আসলে যেভাবে আমাদের গ্যালাকটিক পাথুরে গ্রহের উৎপত্তি হয়েছিল সেইভাবে আমাদের নীল রঙের গ্রহটাকেও তার প্রারম্ভিক পর্যায়ে ব্রহ্মাণ্ড থেকে একটানা গোলাবর্ষণের সম্মুখীন হতে হয়েছিল। এইভাবে বিশালাকার ম্যাগমার মহাসাগর, যেটা সেই সময় পৃথিবী পৃষ্ঠকে সুশোভিত করত, কয়েক লক্ষ বছরের সময় পর্বে গ্রহাণুর প্রভাবে ক্রমাগত রিনিউ হতে থাকে। মহাজাগতিক গোলাবর্ষণ সমাপ্ত হওয়ার পর পরিবেশে উপস্থিত গরম জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। এইভাবেই শেষে পৃথিবীতে বিশাল মহাসাগরের নির্মাণ হয়। আমাদের সৌরজগতের বাইরে উপস্থিত চাঁদের জন্ম এবং এখনও পর্যন্ত পৃথিবীর চাঁদের উৎপত্তির সঠিক কারণ আমাদের কাছে এক অসমাপ্ত রহস্য হয়ে আছে। আমাদের চাঁদের জন্ম সম্পর্কে একাধিক ভিন্ন ভিন্ন থিওরি আছে। এর মধ্যে কোনো থিওরি এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। গ্যালাকটিক প্রান্তে ঢেকে থাকা এই দৃশ্যটা এই রহস্যটাকে বুঝতে সাহায্য করতে পারে। এর উত্তর আমাদের সামনেই থাকতে পারে। আসলে জ্যোতির্বিজ্ঞানীরা একটানা সৌরজগতের বাইরে উপস্থিত টেরিটরি সিস্টেমের দিকে মনোযোগ দিচ্ছেন। সেখানে প্রাকৃতিক উপগ্রহের ফরমেশন মেকানিজমের পরীক্ষা করার জন্য কয়েক মাস আগে রিসার্চাররা একটা ছবি অর্জন করতে সফল হন। তারা সৌরজগতের বাইরে উপস্থিত বৃহস্পতির মতো গ্রহের চারিদিকে একটা ডিস্ক খুঁজে পেতে সফল হন। ALMA দ্বারা প্রোভাইড করা হাই রেজলিউশন ইমেজের সাহায্যে বিজ্ঞানীরা এই ডিস্কটার পরিচয় পান। এতে কোনো সন্দেহ নেই যে এই ডিস্কটা পরিষ্কারভাবে এই গ্রহটার সঙ্গেই জুড়ে আছে। এই মহাকাশীয় বস্তুটার নাম PDS-70C। এটা আমাদের থেকে প্রায় 400 আলোকবর্ষ দূরে উপস্থিত। রিসার্চারদের টিম জানতে পারেন যে আশেপাশের ধুলোর ডিস্কের ডায়ামিটার প্রায় সূর্য এবং পৃথিবীর দূরত্বের সমান। এছাড়াও এর স্ট্রাকচারে পৃথিবীর চাঁদের আকারের 3টে উপগ্রহ উৎপাদন করার জন্য পর্যাপ্ত ভর আছে। এই বিশেষ অনুসন্ধানটা ভবিষ্যতে পর্যবেক্ষণের সময় চাঁদের নির্মাণ সম্পর্কিত অপর্যাপ্ত প্রশ্নের উত্তর জানার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই রিসার্চারদের জন্য গ্রহের উৎপত্তি সংক্রান্ত কিছু সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য প্রয়োজনীয়, যেগুলো এখনও পর্যন্ত ভিত্তিহীন আছে। এইসব মহাকাশীয় বস্তু নতুন নক্ষত্রের চারিদিকে ধুলোর ডিস্কে আটকে আছে। এই উপাদানগুলো প্রসারিত গ্রহের জন্য গ্যালাকটিক স্টক হিসেবে কাজ করে। গ্রোথ প্রসেসের জন্য এই উপাদান কনজিউম করা হয়। অনেক ক্ষেত্রে সংঘর্ষের সময় এই ডিস্কের ধুলো এবং গ্যাস ঘন হয়ে আরও বড় স্ট্রাকচারে বদলে যেতে পারে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণ বিকশিত উপগ্রহে বদলে যায়। যদিও এই ফরমেশন প্রসেসটা সম্পর্কে যদি বিজ্ঞানীরা প্রায় সব কিছুই জানেন, তাও এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে। উদাহরণ হিসেবে রিসার্চাররা এখন এটা বুঝতে পারছেন না যে গ্রহ এবং তাদের উপগ্রহ কবে এবং কোথায় তৈরি হয়। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা আগে থেকে স্টার চার্টে সৌরজগতের বাইরে উপস্থিত 4000-এর থেকেও বেশি গ্রহকে জুড়তে সফল হয়েছেন। আসলে PDS-70C এবং তার সঙ্গী গ্রহ PDS-70b একমাত্র পরিচিত এক্সোপ্ল্যানেট, অর্থাৎ সৌরজগতের বাইরে উপস্থিত গ্রহ যাদের ফরমেশন প্রসেস এখনও সম্পূর্ণ হয়নি। তাই বিজ্ঞানীরা আশা করছেন যে আমরা এখন এই সিস্টেমটাকে দেখে গ্রহ এবং উপগ্রহের ফরমেশন প্রসেসটা বুঝতে পারব। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো এবং এই বিষয় সম্পর্কে আপনি কি আগে থেকে জানতেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।